সকাল ৬টায় কাউকে না জানিয়ে বাবার বাড়ির গেটে এসে যখন ঢুকলাম, বাবা প্রথমে বলে উঠলেন, এত সকালে? জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? তাহলে ঢুকবি না ঘরে। আমার নির্ঘুম রাতের ক্লান্ত শরীর, গাড়ি না পাওয়া একটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব, কিন্তু বাবার প্রথমেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার, বাবার বাগানের কতকাল তুলতে ভুলে যাওয়া সেই বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে। আলতো ছোঁয়ায় এক্ষুনি টুপ করে ঝরে পড়ব। মা হয়তো রুটি সেঁকছিল, কারণ রুটি ছেঁড়ার পোড়া মিষ্টি সুগন্ধ আসছিল। বাবার কথা কানে যাওয়াতে খুন্তি হাতে বেরিয়ে এলো। আমাকে দেখে প্রথমেই চড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ের বাপের বাড়ি আসবে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই। বাবার কথা মা খুব একটা অমান্য করে না, কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি। মা ছুটে এসে আমাকে ধরে, আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয়ে মায়ের এমন আদর মাখা হাতে স্পর্শ পেল। মা উৎকণ্ঠা নিয়ে বলে উঠো, কি রে মনি, জ্বর নাকি তোর? আয় ভেতরে আয়। আমাদের একতলা বাড়ি, চারদিকে বাগান আর গাছপালা। গাছপালা না, এগুলো ঝোপ বলাই ভালো। পরিষ্কার করার কেউ নেই, তাই রান্নাঘর, বিশাল বারান্দা আর 4টা রুম। এটা দাদুর আমলে বাড়ি। এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে। আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি। বাবা চিরকাল সন্তানদের শাসনে রাখা বিশ্বাসী। মা স্টিলের থালায় করে ধোয়া ওঠা বাঁধাকপি ভাজা আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তোয়া করে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল। আমার শুকিয়ে ওঠা ঠোঁট যেন গরম রুটির ভাপে আরো কুঁকড়ে যাচ্ছে। বাবার সামনে পায়চারি করে যাচ্ছে। মোবাইলটা হাতে দিদির, দাদাকে ফোন করে যাচ্ছে, কেউ রিসিভ করেনি। এত ভোরে নিশ্চয়ই কল ব্যাক করবে, তাই হাতে নিয়ে আছে। মেয়েকে একদম প্রশ্রয় দেবে না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই। ওকে বলে দাও আমি মোটেই মেয়ের আবদারে প্রশ্রয় দেব না, এতে মেয়ের সংসার টিকবে না। আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে। আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে, মিতা আসুক, ওর কথা বলবে, তুমি শান্ত হয়। আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে নয়, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বুঝিয়ে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল। কেউ একেবারের জন্য জানতেই চাইছে না যে কি হয়েছে, কেন এসেছি, 2 বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম। আমার 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। বড় দিদি আর দাদার কাছাকাছি বয়সে আমার সাথে ওদের পার্থক্য প্রায় 15 বছরের মতো। ছোট দাদার সাথে 5 বছরের পার্থক্য। ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার। বাবাকে দেখেই শেখা হয়তো। কেউ যদি একবার আমাকে কোনো কিছু না বলতে, সে জিনিসে বা ব্যক্তির দিকে আর ফিরেও তাকাতাম না। বন্ধু মহলে আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালার এক সুপাত্রের সাথে বিয়ে হলো। বিয়ের 2 দিনের মাথায় বুঝে গেছিলাম ওদের ঘরে কোনো কিছু অভাব না থাকলেও ঘরের মেয়েদের প্রতি সম্মান দেওয়ার মনোভাব বড্ড অভাব, যেটা বাবা রাগী মানুষ হলেও আমাদের ঘরে ছিল না। শিমুলের কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলা, ওদের মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনানো। শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজের যোগ্য করে তুলতে পারিনি। কখনো লিমিট ক্রস না করলেও মুখে কথা, সারাক্ষণ ঝগড়া ঝামেলা। এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই। সব আছে তো, সত্যি সব আছে, দামি শাড়ি, দামি ব্যাগ, হাতে খরচের টাকা, তবে শুধু নেই মানসিক শান্তি। যে দুটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয়, সেই মানুষ দুটাই যদি আপনার না হয়, তবে বাইরে থেকে তাকালে এটাকেই কোনো সমস্যা কেন? সমস্যা আওতার আনা যায় না। মানুষ কত কষ্টে আছে, খেতে পারে না, পড়তে পারে না,
জামাই মদ খায়, মারে, টাকার জন্য চাপ দেয়, শ্বশুর বাড়িতে দেবর, যা ননদ, কত ঝামেলা। আমার এসব কিছুই নেই, তাই নিজেকে ঝামেলা বানিয়েছি। মাকে ফোন করে মাঝরাতে কান্নাকাটি করে বললেন। পাশে বাবার স্বর শোনা যায়, মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে। মেয়ের এইসব কখনো প্রশ্রয় দেবে না, এতে মেয়ের সংসার টিকে না। মাও আমাকে আশ্বাস দেয়, ঠিক হয়ে যাবে, তোরই তো সংসার, সব তো পাচ্ছিস, কজন পায় এমন। আমি দীর্ঘশ্বাস ফেলে, যা মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্তে আসে না। সারা জীবন আত্মসম্মান বোধটাকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলা খেলছি। ছেলের সাথে খেলতে বসি। শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে, বাসায় এসে দুপুরে খেতে যাওয়ার দাওয়াত দিয়েছে। যে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানালায় তার অফিসে যে সন্ধ্যায় আসে, তখন বাবার সাথে দাবা খেলা হবে, বাবার অফুরন্ত। এমন এমন মেয়ে জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর। দিদি এসে গেল, কাছেই ওর বাসা। আমি এখন নিজের জন্য থাকা সে রুম। দিদির বয়স এখন 40 ছুঁই ছুঁই। চাকরি করে, তাই সালোয়ার কামিজ পরে, তাই অত বয়স লাগে না। দিদি যখন বিয়ে হয় তখন আমার বয়স 10। দিদি 4 দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছি। আমি তখন কিছুই বুঝতাম না। সেবায় ওকে পাঠিয়ে দেওয়া হলো। আবার 1 বছর পর এলো। আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বুঝাচ্ছিল, শরীরের সুখটা কি সবচেয়ে বড়? দেখো না, সমাজের এই কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে? আর কোনো অসুবিধা তো নেই, অ্যাডজাস্ট করে নাও। আর অনেক কথা বলেছিল সেদিন, না বুঝলেও এখন মনে পড়ে। মাঝে মধ্যে মাঝরাতে জানালার পর্দার ফাঁক গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয়। দিদি এখন বিশাল সংসার, একাই কর্ত্রী সে, কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই, কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই, যেন স্থির কোনো এক বৃক্ষ। দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনাটি জানতে চাইছিল। আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না, কারণ আমার যে সে ঘরে দম বন্ধ হয়ে আসছে। নিত্যকার ছোট মানসিক শান্তি খোঁটা, আমার মূল্যায়ন না হওয়া, আমি যে আলাদা একটু সত্তা, সেটা তারা যে দিব্যি ভুলে যায়। সেই সব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি, আমার স্কুলে এক টিচার আছে, খুব কষ্ট করে সংসার চালায়, হাজব্যান্ড খোঁজ অবধি নেয় না। 2টো ছেলে, বাবা মা ওদের দেখে না, রোজ বাচ্চাগুলো স্কুলে নিয়ে আসে, সকাল থেকে রাত অবধি কাজ করে, তারাও ঠিকঠাক চলে না সংসার। স্বামীকে ঘরে আনতে আনার কত চেষ্টা, তার চেয়ে কি বেশি খারাপ আছিস তুই নাকি? আমি উত্তর দিতে পারছি না, তাকিয়ে থাকছি। দিদির চোখ আর এক মুখ এক কথায় কিন্তু বলছে, সেও তা বলছে যা যা শুনে এসেছো। দিদির মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালেই ছিল না, তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না। অনেক অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছো দিদি? এত বছর পরও কেন তোমার চাপা নিঃশ্বাস আমি শুনি? আপন মানুষগুলো কারোর একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না? দিদি স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বাদামি কালো রঙের চোখের মণিটি চারপাশে ঝকঝক করছে, তবে গড়িয়ে পড়ে যাচ্ছে কিছু। দোয়েল পাখির মতো কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না। আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে। মা এর মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছে, তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছে। একে একে সবাই এসে বলল, বাচ্চার জন্য সব সহ্য করতে হয়, নইলে কি আর মা হওয়া যায়? শিমুলের মা একটু ওরকম আর কি। কথায় কথায় শোনায় অযথা। কিছু মানুষ থাকে এমন, কারোর সুখ সহ্য করতে পারে না, সংসার তো তার, তাই না? আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়ার ধারণ করা যে আম গাছটার ওপর। কেমন স্থির। আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়াই, বাকি সময় ওদের এইভাবেই থাকে। আমরা যে গাছের কত চামড়া তুলে খেতাম, দোলনা লাগিয়ে খেলতাম, এরপর ভুলে যেতাম আছে নাকি সেই গাছটা। আমরা আমাদের
অস্থিরতাকে ঠিক এমনভাবে বানিয়ে ফেলি এক সময়। দিদি আমার কাঁধে হাত রেখে, মেয়েরা আসলে এমনই একটা নারী বৃক্ষ। শিমুল বাড়ি এলো, ভালো খাওয়া দাওয়া করলো, হেসে কথা বললো, আলোচনায় বসলো দেশের রাজনীতি, কত কিছু। কাল রাতে যে বিশ্রী ভাষায় কথাগুলো, সাথে একটা মানুষটার কোনো মিল নেই। রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম, ওর সাথে কথাটা এমনিই আমাদের। আমার এমন দুঃসাহস বেয়াদব শাস্তি হিসেবে কাজের মেয়েটাকে বিদায় দেওয়া হলো। ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দিয়ে আমি দুঃখ বিশাল করছি। পরের দিন ওয়াশরুমে ঢুকে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম, দুই হাতে হাঁটুর ওপর তুলে। শিমুলের আর একটা শার্ট ওয়াশরুমে ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল, খুব তো গেছিলে বাপের বাড়ি, রাখলো? সেই তো গুছিয়ে দিল আবার। অন্য সময় হলে আমার এই কথা কান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম। আজ যেন কথাটা আমি সত্যি মেনে নিলাম। কলারে পরিষ্কার করার মনোযোগ দিলাম, যেন তেমন কোনো কথাই হলো না এটা। দিদির কথাটা মনে পড়লো আবার। মেয়েরা এইভাবে স্থির নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে। মেয়েরা আসলে একটা নারী বৃক্ষ। কলমে দোলনা বড়ুয়া তৃষ্ণা, কণ্ঠে সুষমা।